দুর্দান্ত, খুব দুর্দান্ত শরৎ বাজাচ্ছে। আরে না, দুর্দান্ত মানে খবর ভালো। না, আমার খুব ভালো লাগছে, কারণ আমি অনেকের সাথে বসে অনেক সময় অনেক কিছু শুনেছি, কিন্তু আমি শরৎ কখনো শুনিনি। আর তোমার মতো একজন স্বনামধন্য শরৎ বাদক, যে তার পাশে বসে তার থেকে শোনা এবং তার সাথে দুটো কথা বলতে পারা, এটা একটা বিরাট সাফল্য, আমি খুব একটা বিরাট সার্থকতা। আমি খুব সাধারণ মানের একজন শরদের ছাত্র, আর কিছুই না। সুধীরবৃন্দ, আমি একটু বলে রাখি, আবির হোসেন ও ভারত থেকে এসেছে। ও বর্ধমানের ছেলে, সেখান থেকে কলকাতা চলে গেছে অনেক ছোট বয়সে, এবং সেখানে কলকাতায় তার হাতে খড়ি হয়েছে এই শরতের। এবং তারপরে কি হয়েছে না হয়েছে, কিভাবে সে শরৎকে ভালোবাসলো, সেটা না হয় তার মুখেই শুনি। কিন্তু এই জন্যই আমি আপনাদেরকে আজকে ওর খুব কাছে নিয়ে এসেছি, এবং আমরা ওর মুখেই শুনবো যে ও কিভাবে শরতে এলো, কেন শরৎকেও ভালোবাসলো। তো আবির, বলো তুমি তোমার গল্প, কেন শরৎ? শরৎ, আমার প্রথমত শরদের কিউরিয়াসিটি বা ভালো লাগাটা তৈরি হয় ওস্তাদ বাহাদুর খান সাহেবের যখন আমি প্রথম শরৎ শুনি। 5 বছর বয়স তখন আমার, বর্ধমানে আমার ছোট শহরে ওনার একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি আমার বাবার সাথে শুনতে যাই। তো ছোটবেলায় আমি বাড়িতে সেতার দেখেছি, গান, আমার মা বাবা দুজনেই গান গাইন, কিন্তু শরৎ আমি প্রথম জীবনে দেখলাম নিজের চোখে এবং তার আওয়াজ শুনলাম, এবং সেটা এত আমাকে আকর্ষিত করেছিল তার শরতের এই টোনাল কোয়ালিটিটা, যের কারণে আমার এই বয়সেই প্রথম মনে হয় যে আমি তার শরৎই শিখব। আর দ্বিতীয়ত একটা খুব আশ্চর্য লেগেছিল যে শরতের মধ্যে কোনো ফ্রেট নেই, অথচ এত সুন্দর, এত সুরে বাহাদুর খান সাহেব সেদিন বাজিয়েছিলেন আমার কানে, এমনভাবেই সেটা মনে প্রাণে গেঁথে গিয়েছিল। তো সেই দিনই আমার মানে মনে মনে ঠিক করেছিলাম যে আমি শরৎই শিখব। তো সেটা আমি তখন আমার বাবাকে বলি ওই বয়সে বাড়িতে ফিরে আসার পরে, যে আমি শরৎ শিখতে চাই। তো সেইখান থেকেই আমার আর কি ক্রমশ ভাগ্য আমার অনেক সদয় হওয়ার জন্য আমি শরৎটা শিখতে পারি। একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমি কিন্তু জানতাম না যে শরতে কোনো ফ্রেট নেই। তো তোমার মুখে শুনলাম যে শরতে ফ্রেট নেই, এবং আমি দেখলাম তো গিটার দেখেছি, আমি সেতার দেখেছি, ফ্রেট আছে। নিশ্চয়ই এটা বাজানো অনেক কঠিন, কারণ তোমার এখন তুমি চোখ বন্ধ করে বাজাতে পারো, তোমার দারুণ অভিজ্ঞতা এখন। তো এটাতে তোমার শিখতে কি কোনো অসুবিধা হয়েছিল কিনা? এইটা যদি সুরের সেন্স যদি থাকে, তাহলে প্রথমত এই ফ্রেটের মধ্যে কোথায় কোন স্বরগুলো আছে সেটা কয়েকদিন প্রথম দিকে অভ্যাস করলে ভালো করে একটা আন্দাজ পাওয়া যায়। আর একটা টেকনিকের দিক আছে, যেটাতে এই যে 3টে আঙ্গুল দিয়ে আমরা শরৎটা বাজাই, এই 3টে আঙ্গুলের একটা সার্টেন ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের উপরেও এই সুরগুলো অনেকখানি ম্যাটার করে। তো সেই কারণেই এই অভ্যাসের সাথে সাথে এই টেকনিক্যাল দিকটা দুটোকে একসঙ্গে রপ্ত করলে সুরে বাজানোটা অনেকটা ইজি হয়ে যায়। আচ্ছা, এবং তুমি একবার বলছিলে তোমার আঙ্গুলের নখগুলো এমন ভাবে তৈরি যেটা শরৎ বাজানোর জন্য খুবই উপযোগী, খুবই সেটা আমার গুরু প্রথম যখন আমার নখটি দেখেছিলেন, তখন আমার নখ দেখে উনি এরকম করে টিপে টিপে দেখে বলেছিলেন যে বাহ, এই শরৎ বাজানোর জন্যই নখটা, কারণ নখের যা শেপটা আমার টিয়া পাখির ঠোঁটের মতো আর কি, সামনের দিকেও বেন্ট, পাশেও বেন্ট, এবং এর মানে খুব শক্ত আমার নখগুলো। আচ্ছা, এবং এটা খুব প্রয়োজন শরৎ বাজানোর জন্য। যদি ন্যাচারাল নেলে, যদি নিজের নেলে বাজাতে হয়, তাহলে শক্ত হওয়াটা খুব জরুরি। আচ্ছা। তো এইটার দিক থেকে আমি অত্যন্ত ভাগ্যবান যে আমার এই নখগুলোও আমাকে অনেকখানি সাপোর্ট করেছে। আচ্ছা আচ্ছা আবির, তুমি আমাকে 3টে জিনিস বলেছো এই শরতের। সেই 3টে জিনিস খুব বেসিক 3টে জিনিস, যার উপর ভিত্তি করে বাজাও। তো তুমি আমাদেরকে একটু বলবে যে 3টে জিনিস কি? রাগ সঙ্গীতের খুব বেসিক অথচ ভীষণ ইম্পর্ট্যান্ট 3টে বিষয় হচ্ছে মীড়, আন্দোলন আর গমক। 3টা একটু তুমি যদি আমাদেরকে বাজিয়ে দেখাও। হ্যাঁ, যেমন ধরো রে এবং গা, এই দুটো স্বর, ধরো এটা সা, এটা এবারে রে, এবারে রে এবং গা, এই দুটো স্বর, এক হচ্ছে স্ট্যাকাটো যেটা ইউজুয়ালি বাজে
এবার রে থেকে গা, এই স্লাইড করে যাওয়াটাকে আমরা বলি মির। এটা এটা হলো মির। এবার এটার গতি বিভিন্ন রকম হতে পারে, স্লো হতে পারে, ফাস্ট হতে পারে। কিন্তু এটা যদি এর থেকে বেশি ফাস্ট হয়ে যায় তাহলে কিন্তু তার অন্যরকম নামকরণ হয়ে যাবে। আচ্ছা, তো এটাই যদি রেগা, এটা আন্দোলনের পর্যায়ে চলে আসে। অর্থাৎ একটা ঢেউয়ের মতো একটা ঢেউয়ের মতো এরকম একটা মনে হবে যেন সুরটা এরকম একটা ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে আসছে। আচ্ছা, আরেকবার বাজার আন্দোলন। এটা আন্দোলন। এটা হলো আন্দোলন। আচ্ছা, এবার এটাকে যদি আরো ফাস্ট করে দেওয়া হয় তাহলে সেটা চেহারা নিয়ে নেবে, যেটা তাকে বলা হবে গমক। গমক। আচ্ছা, এরকম আচ্ছা, এটাকে আমি বলতে পারি যখন তোমরা একটু তাড়াতাড়ি বাজাও তখন গমকটাকে খুব বেশি দেখা যায়। হ্যাঁ, যখন আমরা ফার্স্ট কোনো মুভমেন্টের মধ্যে থাকি তখন এক্স্যাক্টলি ঠিক বলেছো তুমি পলাশদা, যে এটাই তখন বেশি গমকটা অ্যাপ্লাই করা হয়। যেমন অর্থাৎ ক্লাইম্যাক্সের দিকে যখন যাই আমরা তখন গমকটাকে আমরা বেশি দেখি, আন্দোলন গমকটাকে বেশি হ্যাঁ, দেখি। একদম। কিন্তু প্রথমে ইনিশিয়ালি আমরা মিরকে বেশি দেখতে পাই। একদম মির বেশি ব্যবহৃত হয় রাগের যখন প্রথম রূপ বা আলাপ যখন আমরা প্রথম প্রেজেন্ট করি তখন মিরের ব্যবহার সব থেকে বেশি হয়। আচ্ছা, তো তুমি কতগুলো রাগ বাজিয়েছো? আনুমানিক অনেক রাগ বাজিয়েছো আমি জানি, কারণ তোমাদের এসআরএ তে একটা নিয়ম আছে যে এতগুলো রাগ না বাজালে তোমরা সেখানে হয়তো সেই ছাত্র বা ছাত্রীকে বেশি দিন রাখো না। হ্যাঁ, তা কিছু রাগের একটা লিস্ট আছে, 10টা ঠাট যেহেতু আছে আমাদের মোটামুটি, সেই 10টা ঠাটের ওপরে বেসিক কিছু রাগকে যোগ করে বেশ একটা ভালো অ্যামাউন্টের রাগের টোটাল লিস্ট হয়। তো মোটামুটি ধরো 110-20টার বেশি রাগ তো আমার জানা নেই সেই অর্থে, মানে পারফর্ম করার মতো। তো তার মধ্যেই মোটামুটি আমার রাগ পারফরমেন্স করি। আচ্ছা, তো অনেক তোমার কি দু একটা রাগ আছে যেগুলো তোমার খুব পছন্দের? এরকম অনেক রাগ আছে, অনেক রাগ আছে। প্রত্যেকটা ঠাটের আমার বিভিন্ন রাগ খুব পছন্দ। যেমন ধরো কল্যাণ ঠাটের মধ্যে আমার ইয়ামান খুব পছন্দ, তারপরে তোমার বিলাবল ঠাটের মধ্যে তোমার আলাহিয়া বিলাবল, ইমনি বিলাবল, সুদ বিলাবল, এইরকম যেমন পছন্দ। তারপরে যেমন ইয়ামান, যেমন তো বললাম কল্যাণ ঠাটের মধ্যে কেদার, কামোদ, হামির, ছায়ানট, শ্যামকল্যাণ, এইসব হচ্ছে ভীষণ আমার প্রিয় রাগ। এমনি মারোয়া ঠাটের মধ্যে মারোয়া রাগটা খুব প্রিয়। তারপর পূর্বী ঠাটের মধ্যে শ্রী ভীষণ প্রিয়, এই ধরনের কুড়িয়াধানা শ্রী ভীষণ প্রিয়। এরকম প্রচুর প্রচুর রাগ আছে যেগুলো আমার ভীষণই ভালো লাগে। তো এখন তোমার তুমি যে শরৎটা বাজাচ্ছ, তুমি কার কাছে সবচেয়ে কৃতজ্ঞ এ ব্যাপারে? কে তোমাকে হাতে খড়ি দিয়েছে এবং কার জন্য তুমি এতটা আসতে পেরেছো? তার মধ্যে কার কার অবদান খুব বেশি বলে তোমার জীবনে মনে হয়? এইটার পিছনে মানে একটা লম্বা জার্নি আছে, তবে নাম যদি করতে হয় তাহলে প্রথম তো আমার মা বাবা, যারা আমার এই শরৎ শিখতে চাওয়াটাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন। এটা জেনেও যে বর্ধমানে শরৎ শেখানোর কেউ নেই, আমাকে কলকাতায় নিয়ে গিয়ে শেখাতে হবে, এবং সেখানে কলকাতায় আমার অত্যন্ত মানে ভাগ্য এত প্রসন্ন যে আমি আমার গুরুজি পদ্মভূষণ লেট পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তকে আমি পেয়েছি একদম ছোটবেলায়, এবং উনি এক বাক্যে উনি আমাকে শেখাতে রাজি হয়েছেন আমার বাবার একবার অনুরোধ করাতেই। তো এটা হচ্ছে দ্বিতীয় সৌভাগ্যের বিষয়, যেটা গুরুজি জেঠু বলি আমি। তো উনি সেই সাথে সাথে রাজি হয়ে গেলেন। এবং সব থেকে আরেক জোরের কথা বলতে হয়, সেটা হচ্ছে রামশঙ্কর বাবু, যিনি আমাকে নিজে চাকরি করতেন কলকাতায়, ডেলি প্যাসেঞ্জারি করতেন রেগুলার বর্ধমান থেকে কলকাতা, তা সত্ত্বেও শুধু আমাকে শেখানোর জন্য উনি নিজে শেখা শুরু করেছিলেন, এবং রবিবার দিন সপ্তাহে একদিন করে আমাকে উনি সাথে করে নিয়ে গিয়ে শেখাতে আমাকে অনেক সাহায্য করেছেন। উনি যদি এই সুবিধাটা যদি না দিতেন, করে দিতেন, তাহলে আমার বোধহয়
শেখাটা কবে যে শুরু হতো সেটা একটা খুব বড় চিন্তার ব্যাপার ছিল। তো উনি ততদিন অবধি আমাকে সাথ দিয়েছেন যতদিন না আমি একা বর্ধমান থেকে কলকাতা যাতায়াত করে ওনার কাছে শিখতে যেতে পারি। আচ্ছা, আচ্ছা। তো উনি তোমাকে অ্যাকচুয়ালি হাতে খড়ি তোমার ওনার কাছে হয়েছে। তুমি বলেছ যে তুমি ওনার কাছে যাওয়ার পরেও তুমি কিছু পরীক্ষা দিচ্ছিলে। হুম। সেই পরীক্ষাগুলো তোমাকে একটার পর একটা পাস করতে হচ্ছিল। হ্যাঁ, সেটা কেন তুমি সেই পরীক্ষাগুলো দিচ্ছিলে এবং সেটা পরীক্ষাগুলো দিয়ে তুমি শেষ পর্যন্ত কি পেয়েছো? তোমার একটা রেজাল্ট এসছে পরীক্ষাগুলো দিয়ে, সেটা সম্পর্কে যদি কিছু বলো। আমি প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদের পক্ষ থেকে এই এই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক্সামিনেশন হয় এবং সেটা সারা ইন্ডিয়া বেসিসে এই পরীক্ষাটা হয়। সেক্ষেত্রে ডান্স থাকে, ভোকাল থাকে, ইনস্ট্রুমেন্ট থাকে, বিভিন্ন সাবজেক্ট থাকে। আর এই প্রয়াগ সঙ্গীত সমিতি এলাহাবাদে এই যে এক্সামিনেশন যে পদ্ধতিটা সেটা 8 বছরের একটা কোর্স। তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার করে 8th ইয়ার অবধি এই কোর্সটা কন্টিনিউ করা হয়। এবার সঙ্গীত রোহাকর এবং সঙ্গীত প্রবীণ এই দুটো হচ্ছে সব থেকে বড় এক্সাম এখানে। প্রচুর প্রচুর রাগের সম্বন্ধে জানতে হয়, এছাড়া অনেক থিওরিটিক্যাল বিষয় সেগুলো লিখতে হয়, প্লাস তার সঙ্গে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম থাকে। এই সব মিলিয়ে তবে এটা সঙ্গীত প্রভাকর অবধি পাওয়া যায়। আর এইটা ভালো রেজাল্ট করলে গোল্ড মেডেল পর্যন্ত পাওয়া যায়। তো আমি সেক্ষেত্রে মানে খুব লাকি যে আমি সেইভাবে একটা পড়াশোনা বা এক্সাম দিতে পেরেছিলাম যেটাতে গোল্ড মেডেলটা পেয়েছিলাম। তো এটা আমার কাছে একটা ভীষণ বড় অ্যাচিভমেন্ট। কিন্তু যেহেতু আমি এটাকে কোনো রকম মানে শিক্ষকতার বিষয়ে আমি এটা কোনোদিন ভাবিনি যে আমি কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে আমি লেকচারার হব বা পড়াবো। সেই জন্য আমার এই ডিগ্রিটা বা এই গোল্ড মেডেলটা খুব একটা আমার জীবনে সেরকম কার্যকর হয়ে ওঠেনি। কারণ আমার ইচ্ছা ছিল পারফর্মিং আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচিত করব। এবং এই ক্ষেত্রে আমাকে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি ভীষণভাবে আমাকে একটা বড় প্ল্যাটফর্ম দিয়েছে, যেটা এসআরএ তোমরা বলো। যেটা এসআরএ বলি এক বাক্যে, আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি। খুবই স্বনামধন্য কলকাতায় ভীষণ ক্লাসিক্যাল মিউজিকের জন্য। ভীষণ ভীষণ শুধু কলকাতায় নয়, এরকম একটা ইনস্টিটিউশন সারা পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই, যেখানে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে সব থেকে ভালোভাবে তালিম দিয়ে এবং তাকে প্রমোট করে সারা পৃথিবীর মানুষের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার এই কাজটা 1977 সাল থেকে আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমি করে আসছে আজ অবধি। এবং এইটাতে আমি প্রথম যখন জয়েন করেছিলাম অ্যাজ এ স্কলার, তারপরে ক্রমশ নানা ধরনের কঠিন কঠিন এক্সামিনেশন, এখানেও ভীষণ প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, লাইভ পারফর্মিং এক্সামিনেশন, সেগুলো হওয়ার পরে আস্তে আস্তে আজকে আমার সেখানে একটা স্থান হয়েছে যেখানে আমি যাদের কাছে বসে আমি শিখেছি, আমি এখন তাদের সঙ্গে একই আসনে বসে আমি স্টুডেন্টদেরকে শেখানোর একটা অভিজ্ঞতা বা সুযোগ আমার এখন হয়েছে। আচ্ছা, সুধীবৃন্দ, কিছু কিছু মানুষ থাকে যারা অন্য মানুষদেরকে পড়ায়, অন্য মানুষদেরকে শেখায়। তো ও সত্যিকারভাবে অন্যদেরকেও শেখায়, ওর ছাত্র আছে এসআরএতে। কিন্তু ওর বড় একটা গুণ হচ্ছে এবং বড় একটা সাধনা হচ্ছে নিজে পারফর্ম করা। তো এই জন্যই সে কিন্তু নিজে পারফরমেন্সের দিকে বেশি ঝুঁকে গেছে বা ঝুঁকেছে বা করছে। যদিও সে পাশে পড়াচ্ছে, সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসআরএর, কিন্তু সে পারফরমেন্সের দিকে তার এত একটা ঝোঁক, সেই প্র্যাকটিস এবং সেই সাধনা, সেটা সে বজায় রেখেছে। এবং আমি জানি যে তুমি বিভিন্ন জায়গায় তুমি যে বাজাও, পারফর্ম করো, এবং শুধু ইন্ডিয়াতেই না, তুমি ঢাকাতেও গেছো। তো ঢাকায় তোমার অভিজ্ঞতা কেমন? ঢাকার অভিজ্ঞতা এতটাই মানে অপূর্ব, আমি বলে বোঝাতে পারবো না। আমার দেখা বা আমার অভিজ্ঞতায় এত সুন্দর, এত অপূর্ব শ্রোতা এবং এত সংখ্যায় শ্রোতা, আমি কিন্তু আজ অবধি জীবনে এই সংখ্যক শ্রোতার সামনে কোনোদিন লাইভ পারফরমেন্স দিতে পারিনি, এখনো অবধি হয়নি। আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান করতো তখন বেঙ্গল ফাউন্ডেশন বলে একটি সংস্থা, এবং সেটি
ভীষণ বড় মাপের অনুষ্ঠান করেছে কয়েক বছর। হেন কোনো বড় শিল্পী নেই যেখানে তারা ডাকেননি অনুষ্ঠান পার্টিসিপেট করতে, গান বাজনা করতে। তো সেখানে আমারও সুযোগ হয়েছিল 2-3 বার। তো আর্মি স্টেডিয়ামে যেটা আমি বাজিয়েছিলাম সেখানে তখন অডিয়েন্স ছিল 50 থেকে 55 হাজার, এবং অডিয়েন্স এতটাই সুন্দর, এতটাই মানে তারা, মানে আমরা যাকে বলি জানকার শ্রোতা, ভীষণ নলেজেবল অডিয়েন্স। তো এরকম অডিয়েন্স পাওয়া তো খুবই ভাগ্যের ব্যাপার। তো সেটা আমার কাছে সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকার মতো ঘটনা। আচ্ছা, আর এখন তো তুমি অন্য জায়গায় বাজাও, তুমি ইউএসএ তে এসছো, তুমি এখানেও বাজাবে, বাজিয়েছো, এবং তোমার আরো ভবিষ্যতেও আরো পরিকল্পনা আছে আরো অনেক বাজানোর। তুমি বিসমিল্লাহ খান অ্যাওয়ার্ডও তুমি পেয়েছো, বিসমিল্লাহ খান ইউবা পুরস্কার, সেটাও তুমি পেয়েছো। কাজে তুমি ঊর্ধ্বমুখী, আমি বলবো। অনেক মানুষটা কিন্তু ওর কোনো গর্ব নেই, কিন্তু অনেক যাকে আমরা বলি যে অ্যাকমপ্লিশড, এবং আমি আশা করব যে সে একদিন আরো আরো বড় হবে এবং পদ্মশ্রীতে যাবে, এবং তারপরে পদ্মশ্রী সবচেয়ে রত্ন, তারপরেরটা পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, এগুলো আমাদের দেশের সবথেকে বড় বড় সব। তা আমি আশা করছি সে ওগুলাও একদিন অর্জন করবে। তা আমি খুবই খুশি হলাম যে তোমার সাথে পরিচয় হয়ে, এবং তুমি এখন আমার বন্ধু। শুধু তুমি এখন একটা শরৎ বাদকই নয়, তুমি এখন আমার বন্ধু একদম। এবং বন্ধু হিসাবে আমি তোমার শরৎ অনেক শুনতে চাই। যখনই তুমি বাজাবে, আমি যদি সেখানে না থাকি, তুমি আমাকে সেটার কিছু ক্লিপ পাঠাবে, নিশ্চয়ই আমি সেটা আশা করব। তো আমরা বেশি কথা না বলে, ও যেটার জন্য সবচেয়ে গুণী সেটাই হোক, কিছুক্ষণ আমাদেরকে শরৎ তুমি বাজিয়ে শোনাও। ঠিক আছে সুধীবৃন্দ, আমার কথা এখানেই শেষ। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শরৎে, যার জন্য আমার এই আজকের আলাপচারিতা। ধন্যবাদ। সুরের মূর্ছনা মানুষকে আপন জগৎ থেকে কল্পনার জগতে নিয়ে যায়, যেখানে হয়তো শরতের এই সুরই তার সঙ্গী হয়। অনেক সুখের অভিজ্ঞতা থাকে, আবার অনেক বিরহ বেদনাও থাকে। আমার জীবনে আমার মায়ের অন্তর্ধান হয়তো এই শরতের সুরের সাথে একেবারে মিলেমিশে যায়, অন্তরের অন্তঃস্থলে আঘাত করে। আমার খুবই ভালো লাগে, আমি মন দিয়ে প্রাণ দিয়ে শরৎ শুনি। তোমাকে অসংখ্য ধন্যবাদ আবির, তুমি সত্যি দুর্দান্ত বাজিয়েছ। ভালো লাগলো, খুবই ভালো লাগলো।
Thank you.